না 20 জুলাই রাত্রে আপনি চিল্লারের কাছে গিয়েছিলেন কি যাননি দেশি বন্দুক কেনার জন্য? হ্যাঁ ইওর অনার, আমি গিয়েছিলাম। ইওর অনার, এখন কেডি পাঠকও তো মেনে নিলেন যে উনি দেশি বন্দুক কেনার জন্য চিলারের কাছে গিয়েছিলেন। তাহলে ব্যাপারটা তো খুবই পরিষ্কার যে বরুণের খুন ওই বন্দুক দিয়ে কেডি পাঠকই করেছিলেন। কেস খতম পাঠকবাবু, আপনার লাইফও। জসলবাবু, এই যে আমাকে জাহান্নামে পাঠানোর ইচ্ছেটা আপনার গোটা জীবনে এই ইচ্ছেটা পূর্ণ হবে না, এটা তো ভাগ্যের ব্যাপার। চলুন একটু সরুন এখান থেকে এবার। কি নাম যেন তোমার? চিল্লার ভাই। চিল্লার সাহেব। চিল্লার ভাই? হ্যাঁ, চিল্লার ভাই। চিল্লার, এটা বলো যে কি ধরনের বন্দুক আমি কিনেছিলাম তোমার কাছ থেকে? আপনি আমাকে বলেছিলেন একটা দেশি বন্দুক চাই, যেটা আমার কাছে ছিলই না। তো কি বলেছিলাম আমি? আপনি আমাকে বলেছিলেন একটা দেশি বন্দুক আনিয়ে রেখো, আমি 2 দিন পরে আসবো। 20 জুলাই বলেছিলাম যে 2 দিন পরে আসবো। বন্দুকটা কিনিনি আমি। ওকে, না কেনেননি আপনি, 2 দিন পরে তো এলেনই না। যার মানে এটা দাঁড়ায় ইওর অনার যে আমি চিল্লারের থেকে কোনো বন্দুক কিনিনি। এ কি বুঝতে পারছি না ইওর অনার, বন্দুক কিনতে গেলেন বন্দুক কিনলেন না, আঙুলের ছাপ বন্দুকের ওপর আছে কিন্তু গুলি চালাননি, কি হচ্ছে বুঝতে পারছি না আমি। আসলে ব্যাপারটা কি বলুন তো জয়সওয়াল বাবু, এই যে আপনার একটা ইচ্ছে আছে না যে 10 মিনিটের মধ্যে কেসটা জিতে যাওয়ার, সেটা যবে থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর 10 বছরের একটা অভিজ্ঞতা আপনি যবে অর্জন করতে পারবেন তবেই এই কথাগুলোর মানে বুঝতে পারবেন। বুঝলেন না? মন দিয়ে শুনুন, আমি বুঝিয়ে বলছি। ইওর অনার, বাস্তবে বরুণের এক বন্ধু আব্বাসের ওপর দেশীয় অস্ত্রশস্ত্রের চোরাচালানের একটা অভিযোগ উঠেছিল। বরুণ চাইছিল যে আমি তার ওই মামলাটা লড়ি। সেইটারই খানা তল্লাশি করতে আমি চিল্লারের কাছে গিয়েছিলাম। ইওর অনার, 20 জুলাই আব্বাসের এই কেসটাকে নিয়ে বরুণ আর আমার মধ্যে ঝগড়া হয়েছিল। কিন্তু আমার প্রথমবার মনে হচ্ছে যে আপনি এই কেসটা নিয়ে টাইম ওয়েস্ট করছেন। এখন আমার কখন কোনটা করতে হবে সেটা তোর কাছ থেকে শিখতে হবে আমায়। কিন্তু আমি আমার বন্ধু আব্বাসকে জেল খাটতে দেখতে পারবো না। কাম ডাউন বরুণ। আই কান্ট কাম ডাউন। আরে কি করছো তোমরা? হ্যাঁ বরুণ, কেডির সাথে এভাবে কথা বলছো? পরে যার জন্য খারাপ লাগে আমার। আমি আসছি এখনই। ইওর অনার, বরুণ আবদার করেছিল আমার কাছে যে আমি আব্বাসের এই কেসটা লড়ি, আর আমি ওর কথাটা ফেলতে চাইছিলাম না, কেননা আমার ছোট ভাইয়ের মতো ছিল বরুণ ইওর অনার। পাঠকবাবু, কুমিরের কান্না কেঁদে আর কোনো লাভ নেই। বেশ মেনে নিচ্ছি আমি যে সেদিন আপনি দেশি বন্দুক কিনতে নয় তার সম্বন্ধে খোঁজ খবর নিতে গিয়েছিলেন, কিন্তু ওই যে ব্যালিস্টিক রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট বা ট্র্যাজেক্টরি রিপোর্ট সব কিছুই আপনার দিকে ইশারা করছে যে আপনিই খুন করেছেন। এই ব্যাপারে কিছু বলতে চান আপনি? ইওর অনার, যেরকমটা আমি ইতিমধ্যে বলেছি, ওই বন্দুকটা আমার হাতে চলে আসা কাকতালীয়। এটা স্পষ্ট যে হত্যাকারী ওই বন্দুকটা আমার দিকে ছুঁড়ে মারলো আর আমি ওটাকে ধরে ফেললাম। আর যদি ট্র্যাজেক্টরি রিপোর্টটা দেখি ইওর অনার, তাহলে স্পষ্ট এটা ইওর অনার, হত্যাকারী সেই দিক থেকেই গুলি চালিয়েছিল যেই দিকে আমি দাঁড়িয়েছিলাম। আর হ্যাঁ, গুলি চালিয়ে বন্দুকটা আপনার দিকে ফেলে পালিয়ে গেল না, লুকিয়ে পড়ল ওই লাইব্রেরির ভিতরে। কিন্তু পুলিশ যখন পুরো লাইব্রেরিটা খুঁজে দেখলো তাও খুঁজে পাওয়া গেল না। আজব ব্যাপার। আমি আবারও জিজ্ঞেস করছি আপনাকে, বলুন না কোথায় ছিল ওই খুনি? ইওর অনার, আমি রিডার্স আইল্যান্ড লাইব্রেরির আধিকারিক মুকেশ বাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মুকেশ বাবু, আপনার লাইব্রেরিতে সাধারণভাবে গোটা মেঝেতে কার্পেট বিছানো থাকে, এটা কি ঠিক? আগে হ্যাঁ, যতদূর আমার মনে আছে সেই রাতে, অর্থাৎ 20 জুলাইয়ের রাতে কার্পেটের কিছু অংশ বের করে ওটাকে গুটিয়ে এক কোণে রাখা হয়েছিল, এটা কি ঠিক কথা? আসলে একদিন আগেই লাইব্রেরির পেস্ট কন্ট্রোল করা হয়েছিল, সেজন্য সমস্ত কার্পেট বার করা হয়েছিল এবং এক এক করে সবকটা কার্পেট আবার লাগানো হচ্ছিল, কিন্তু কয়েকটা কার্পেট লাগানো বাকি থেকে গেছিল। আরে কি হচ্ছে? কার্পেট লাগানো হয়েছিল, বের করে নেওয়া হয়েছিল, প্রেস কন্ট্রোল হচ্ছিল, এর সাথে বরুণের কেসের কি সম্পর্ক? মাঝখানে কথা বলাটা কি খুব জরুরি? ইওর অনার, ওই তৃতীয় ব্যক্তি বরুণের আসল হত্যাকারী কার্পেটের ভেতরে লুকিয়ে ছিল ইওর অনার।
ও জানতো ইওর অনার যে ওই সময় লাইব্রেরি থেকে বাইরে বেরিয়ে আসা ওর পক্ষে অসম্ভব হবে, এই কারণে ও কার্পেটার ব্যবহার করে। ননসেন্স! একটা মানুষ কার্পেটের মধ্যে ঢুকে পড়লো আর কেউ দেখতেই পেল না। সেন্স ইজ অলওয়েজ অ্যাভেলেবল টু দ্য সেন্সিবল, মিস্টার জয়সওয়াল। মুকেশবাবু, দয়া করে বলুন আপনি ওনাকে যে আপনার ওই কার্পেটের সাইজটা কি ছিল। আসলে 10 ফুট বাই 20 ফুটের একটা কার্পেট ছিল। 10 ফিট বাই 20 ফিটের একটা কার্পেট ছিল জয়সওয়াল বাবু, আর একজন মানুষের উচ্চতা 6 ফিটের খুব বেশি হয় না। হ্যাঁ, আমি বুঝতে পারছি মিস্টার সেন্সেবল কেডি পাঠক, কিন্তু হয়তো আপনার এই ব্যাপারটায় সেন্স নেই যে যেই রাতে বরুণ মারা যায় সেই রাত থেকে এখন অবধি ওই লাইব্রেরিটাকে সিল করে দেওয়া হয়েছে। পুলিশের প্রহরা আজ পর্যন্ত ওখানে আছে। তো এই অবস্থায় ওই খুনি যে কার্পেটের ভেতরে লুকিয়েছিল, গুটিয়ে রাখা কার্পেটের মধ্যে, ও কবে কি করে বেরোলো কবে? সেই রাতেই। কিভাবে? পুলিশের সাহায্য নিয়ে। কি 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 মানে? ইওর যখন ফরেনসিক আর ব্যালিস্টিক ডিপার্টমেন্টের লোকজন ওখানে তল্লাশি চালাচ্ছিলেন, তখন ওই লাইব্রেরি থেকে কোণা থেকে যে জিনিসপত্র পাওয়া গিয়েছিল সেগুলোকে বাইরে বের করা হয়েছিল পুলিশের অনুমতি অনুসারে, যার মানে এটা দাঁড়ায় যে ওই কার্পেটটাও ওখান থেকে বাইরে বার করা হয়েছিল। তার পরপরই পুলিশ আর ডিপার্টমেন্টের লোক ওই লাইব্রেরিতে প্রবেশ করেছিলেন। কার্পেটের দিকে কারো নজর ছিল না। এই গোটা পরিস্থিতির সুযোগটা নিয়ে হত্যাকারী কার্পেট থেকে বেরিয়ে আসে আর পালিয়ে যায়। আচ্ছা, আরেকটা কথা, একটু সেন্সিবল কথা আমাকে একটু বুঝিয়ে দিন পাঠকবাবু, যে সাধারণত মানুষের ওজন 60 থেকে 65 কিলো মতো হয়। তো যখন পুলিশ ওই কার্পেটটাকে তুললো তখনও মনে হয়নি যে ওর ভিতরে কেউ আছে? জয়সওয়াল সাহেব, আপনার এই সাধারণ জ্ঞানটা বড্ড কম। 10 বাই 20 ফিটের একটা কার্পেটের ওজন এই ধরুন 100 থেকে 120 কিলোগ্রামের মতন হয়ে থাকে, আর তার মধ্যে যদি কোনো হালকা ওজনের ব্যক্তি লুকিয়ে থাকেন তো সেটাকে টের পাওয়া খুবই মুশকিল, খুবই কঠিন আর কি। ওই কার্পেটটাকে 4-5 জন পুলিশ মিলে একসঙ্গে তুলেছিলেন। তো কে অনুমান করবেন যে তার মধ্যে কোনো লোক লুকিয়ে রয়েছে? আমি আপনার কথার সঙ্গে সহমত মিস্টার পাঠক। ইওর অনার, আমি আপনাকে এই বিষয়টা বিশ্বাস করাচ্ছি যে বরুণের মৃত্যুর সঙ্গে ওই লাল বইটার সম্পর্ক রয়েছে। বাহ বাহ বাহ, জজ সাহেব একটা ব্যাপারে সহমত হয়েছেন তো পাঠকবাবু আপনি সাথে সাথে দ্বিতীয় অজুহাতও দেখাতে শুরু করলেন। লার্ন টু কিপ ইউর মাউথ শাট। ইওর অনার, আমার কাছে সাক্ষী রয়েছে এটা প্রমাণ করার জন্য যে ওই লাল বইটার কারণে শুধুমাত্র রিয়ার নয়, আরো অনেকেরই প্রাণ চলে যায়। ইফ ইউ ডোন্ট মাইন্ড পাঠকবাবু, একটা দুটো নাম আমাকে বলুন না প্লিজ। ইওর অনার, রিয়ার বাবা রবি কুমার। প্রথমে এটা অনুমান ছিল যে ওনার মৃত্যু একটা কার অ্যাক্সিডেন্টে হয়েছে, কিন্তু এরপরে এটা জানতে পারা গেল যে এই কার অ্যাক্সিডেন্টটা করানো হয়েছিল। ইওর অনার, আকস্মিক এটা হয়নি। এই বিষয়টার উপর আলোকপাত করার জন্য আমি ইন্সপেক্টর দাবেকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ইন্সপেক্টর দাবে, আদালতকে একটু বলুন যে রবিবাবুর ওই গাড়ির দুর্ঘটনাটা কবে হয়েছিল? পুনে থেকে মুম্বাই যাওয়ার রাস্তাতে। ইন্সপেক্টর দাবে, রবিবাবুর ওই কার অ্যাক্সিডেন্টের পর তার গাড়ি থেকে বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়, যার মধ্যে একটা কাগজের টুকরো ছিল। ওই টুকরোটা আপনি দয়া করে আদালতকে একটু দেখাবেন। আগে হ্যাঁ। ধন্যবাদ। ইওর অনার, এটা টোল ট্যাক্স। আরে মানুষ যদি মুম্বাই থেকে পুনেতে যায় তাহলে টোল ট্যাক্স তো দিতেই হবে। আর কমন সেন্স ভাই। কমন সেন্স ইজ নট সো কমন মিস্টার জয়সওয়াল, আমি অনেকবার আপনাকে এটা বুঝিয়েছি। ইওর অনার, এটা টোল ট্যাক্সের রিসিট যেটা রবিবাবু দিয়েছিলেন মুম্বাই টু পুনা। তার ঠিক 15 মিনিট পরই তার গাড়ির অ্যাক্সিডেন্টটা হয়। হ্যাঁ, তো এর মধ্যে কি বিশেষ ব্যাপার আছে? একটু শুনুন, হয়তো বুঝতে পেরে যাবেন। বিশেষ কথা এখানে হলো সেইটা ইওর অনার, যে মুম্বাই থেকে পুনে টোল ট্যাক্স দেওয়ার পর তার গাড়ির যখন অ্যাক্সিডেন্ট হলো তখন ওনার গাড়ি উল্টো দিকে ছিল। মানে গাড়িটার মুখ মুম্বাইয়ের দিকে ছিল ইওর অনার, পুনার দিকে নয়। যার মানে এই দাঁড়ায় ইওর অনার যে টোল প্লাজা থেকে বেরোবার পর ওনার কোনো রকম ভয় লাগলো, কোনো রকম আশঙ্কা হলো। সম্ভবত কেউ ওনাকে ধাওয়া করছিল, সে কারণে মুম্বাই আসার জন্য উনি গাড়ি ঘোরান, আর ওই সময় ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। কারেক্ট 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 কারেক্ট, লজিক্যালি একদমই কারেক্ট। খালি একটা ছোটোখাটো প্রবলেম আছে। কোনো সাক্ষী আছে, প্রমাণ আছে? আচ্ছা তো জয়সওয়াল বাবু, আমি আপনার মতো এমনি হাওয়াতে তীর ছুটছি না। ইওর অনার, এই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী লাকিয়া। জজ সাহেব, ওই গাড়ির গতি ঘন্টায় 60 কিলোমিটার হওয়া উচিত ছিল, কিন্তু ওই গাড়ির গতিবেগ প্রতি ঘন্টায় 100 কিলোমিটারের থেকেও বেশি ছিল। আর আমার চোখের সামনে ওটা গাছের সঙ্গে ধাক্কা খায়।
লাখিয়া বাবু, দয়া করে আপনি আদালতকে বলুন যে ওই গাড়ির পিছনে কি অন্য কোনো গাড়ি ছিল যা সম্ভবত ওই গাড়িটাকে ধাওয়া করছিল? ছিল তো সাহেব, যখনই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় পিছনের গাড়িটা এসে ওখানেই দাঁড়ায়। দুর্ঘটনার পর ওই মহিলা রবিবাবুর গাড়িতে কিছু খুঁজছিলেন, যেটা উনি পাননি। আমার ধারণা যে উনি ওই লাল বইটাকে খুঁজছিলেন। আর সেইটা পাওয়ার জন্যই উনি রবিবাবুর গাড়ি ধাওয়া করেছিলেন। ভয় পেয়ে গিয়ে তার থেকে দূরে যাওয়ার জন্য রবিবাবু তার গাড়ির গতিবেগ 100 কিলোমিটারও বেশি বাড়িয়ে নেন, আর ওনার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ইয়নার, আমার সহায়ক বরুণও 20শে জুলাইয়ের দিন ওই লাল বইটার পিছু নিয়েছিল, আর এই সম্ভাবনা রয়েছে যে সেদিনও ওই লাল বইটা পেয়েছিল, আর ওই লাল বইটা পাওয়ার জন্যই ওই মহিলাই বরুণকে হত্যা করেছিল। এতক্ষণ আমরা ভেবে আসছিলাম যে বরুণের হত্যাকারী কোনো পুরুষ, কিন্তু এখন এই সম্ভাবনাটা দেখা দিচ্ছে ইয়নার যে হত্যাকারী একজন মহিলা। কি 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 ধরনের জামা কাপড় পরা অবস্থায় দেখেছিল ওই মহিলাকে? ওই মেয়েটার মুখটা তো আমি ভালো করে দেখিনি, কিন্তু ওর হাইট সম্ভবত 5 ফুট মতো হবে, রোগা পাতলা আর শান্ত মতো মেয়ে হবে। ইয়নার, ছোটখাটো রোগা মতন একটি মেয়ে যার ওজন হতে পারে, জয়সওয়াল বাবু, 40 থেকে 45 কেজি হবে। তো এটা সম্ভব যে ও কার্পেটে লুকিয়েছিল, আর এত কম ওজন হওয়ার কারণে পুলিশ বুঝতে পারলো না। আপনি না টিভি সিরিয়ালের ডেলি সোপের মতো দুটো ট্র্যাককে জোর জবরদস্তি এক জায়গায় করার চেষ্টা করছেন। এরম কোনো কথা নেই যে রবিবাবুর মৃত্যুর কারণ ওই লাল বইটাই হবে। ইয়োর অনার, রবির মতো লোকের কত রকম শত্রু থাকে আর কত কারণ থাকে তাকে মারার জন্য। মিস্টার জয়সওয়াল, আপনি কি বলতে চাইছেন? ইয়োর অনার, আমি বলেইছি যে আমি হোমওয়ার্ক করে এসেছি। রবি কিন্তু রবি ছিল না, ওর নাম হলো যোগেন্দ্র ওরফে জগা। 1 নম্বরের ধাপ্পাবাজ বদমাইশ। কিডন্যাপিং, এক্সটর্শন ইত্যাদি ইত্যাদি কত রকম কেস চলছিল ওর নামে। বহুবার পাঠকবাবু ও জেলের ঘানিও ঘুরিয়েছে। 2 বছর আগে যখন ও অরোরা জেল থেকে ছাড়া পেল, তখন ওর জীবনে বিরাট একটা পরিবর্তন এলো। আর ওর হাত ধরেছিল ভি রাজন, ইয়োর অনার। ভি রাজন? ভি রাজন ইভিনিং টাইমসের সম্পাদক, যাকে গত বছর হত্যা করা হয়েছে? ভি রাজন শুধু একজন সম্পাদকই নন, উনি একজন সমাজসেবকও, এনজিও চালাতেন, ইয়োর অনার। আর ওনার অধীনে ছিল বেশ কিছু অপরাধী, যেমন এই জগা। ওর হাত ধরে ওকে আশ্রয় দিয়ে শোধরানোর চেষ্টা করেছিলেন, আর জগা শোধরানোর চেষ্টাও করেছিল, নাটক করেছিল অ্যাকচুয়ালি। আর ধীরে ধীরে এত বিশ্বাসযোগ্য হয়ে গিয়েছিল রাজনবাবুর যে ওনার সেক্রেটারি হয়ে যায়, আর নিজের বাড়ির আউট হাউসেই রাজনবাবু ওকে থাকার জন্য জায়গা দেন। কিন্তু 1 বছর আগে ভি রাজনকে ওনার নিজের ঘরেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, আর ওই দিন থেকেই জগা ওরফে যোগেন্দ্র বেপাত্তা। ইয়নার, জয়সওয়াল বাবু এই মাত্র তথ্য দিলেন যে রবিবাবু অবৈধ কার্যকলাপ করতেন। তো এই সম্ভাবনাটা রয়েছে যে ওনার হাতে হয়তো লাল বইটা চলে আসে, আর সেটার জন্য উনি কাউকে হয়তো ক্ষতি করতে চাইছিলেন, যে কারণে ওনাকে হত্যা করা হয়। ইয়নার, এই লাল বইটার রহস্য এই কারণে উদ্ঘাটন করা যাচ্ছে না যে যে কেউ ওই লাল বইটার সংস্পর্শে এসেছে তারা জীবিত নেই। আর আমার 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 পুরো সন্দেহ রয়েছে ইয়নার যে কোথাও না কোথাও বরুণও ওই লাল বইটা পর্যন্ত পৌঁছেছিল, যেই কারণে সেই মহিলাই ওকে মৃত্যু মুখে ঠেলে দেয়। মিস্টার পাঠক, আমি আপনার আবেগ বুঝতে পারছি, কিন্তু আদালত আবেগকে নয়, সাক্ষ্য এবং প্রমাণকে বিশ্বাস করে। আর এই আদালত আপনাকে যথেষ্ট সময় দিয়েছে। ইয়নার, আমি আদালতের কাছে আবেদন করছি যে আমাকে একটা শেষ সুযোগ দেওয়া হোক। যদি আগামী শুনানিতে আমি আসল হত্যাকারীকে আদালতের সামনে না নিয়ে আসতে পারি, তাহলে আপনি আমার বিরুদ্ধে সিদ্ধান্ত শুনিয়ে দেবেন। ঠিক আছে মিস্টার পাঠক, আমি আপনাকে আরও 1 দিন সময় দিচ্ছি। এই আদালত কাল পর্যন্ত মুলতুবি রাখা হলো। কেডি, আমি এই লাল বইটার ডিটেলসে তদন্ত নন্দনের ল্যাব থেকে করিয়েছি। ও কিচ্ছু পাইনি। সালাম স্যার, আমার জন্য কোনো কাজ আছে? নিজের কাজটা নিজে করো, নইলে কোনো কাজ করার ক্ষমতাই থাকবে না।
কেডি তোমার জন্যই সহ্য করতে হচ্ছে। এ এত বড় চোর, হাত ধরলেই ঘড়ি হাওয়া করে দেয়, আর প্রণাম করতে গেলে জুতো ঝেড়ে দেয়। এ সাহেব, আমার তারিফ করছো না অপমান করছো? আরে সুমন, সরি বস। কেডি, তোমার কি এখনো মনে হয় যে ওই লাল বইটার পিছনে কোনো রহস্য আছে? হ্যাঁ দাবে, এরকমটা আমার বিশ্বাস রয়েছে। হতে পারে রিয়ার কাছে যে বইটা ছিল সেটা আসল লাল বই নয়। কিন্তু রিয়া তো ওই বইটাই লাইব্রেরি থেকে ইস্যু করিয়েছিল। এই বিষয়টাকেই তো আমাদের বের করতে হবে দাবে। কেডি, আমি জগ্গার বাড়িতে তল্লাশি করার সময় এই পেপারসগুলো পেয়েছিলাম। কেডি, জীবনেই প্রথমবার নিজের নিয়মের বাইরে গিয়ে তোমাকে সাহায্য করছি, কারণ আমি জানি বরুণ তোমার কত কাছের ছিল। ওকে মারা তো দূরের কথা, তুমি ওকে একটা আঘাতও করতে পারো না। তবে এখন এই বিষয়টাই আদালতে প্রমাণ করতে হবে, আর আসল হত্যাকারীকে সাজা দিতে হবে। এরকমটা করার জন্য তোমাদের সবার সাহায্য চাই আমার। স্যার, একটা প্রমাণ পেয়েছি। রবির অ্যাক্সিডেন্টের সাথে যুক্ত ওই মেয়েটার নাম কে সে? মালতী। ও ওর সাথেই থাকতো। আর কনফিউশনের কথা হলো এটা যে এই 1 বছর আগেই ওদের সম্পর্ক শুরু হয়েছে। হ্যাঁ বস, মালতী। আরে বার ডান্সার তো। আরে বস, মালতী একটা বার ডান্সার। আরে ব্যাপারটা হলো বস, এই রবি না কয়েক বছর ধরে প্রচুর টাকা কামাচ্ছিল, আর ওই বারটায় যেত, টাকা ওড়াতো ওখানে। তো বাস একদিন মন চলে এলো আর বলে দিল মালতীকে, আর মালতীও বলে দিল যেসব রেন্ট ভেন্ট এই বিল টিলের চক্করটা মিটে যাবে। দুজন একসাথে থাকতে শুরু করলো। বাস। আচ্ছা, এখন কোথায় থাকে ও? এটাই তো জানি না বস। যেদিন থেকে রবি মরেছে না, ও নিখোঁজ হয়ে গেছে আর রবির টাকাও নিখোঁজ হয়ে গেছে। স্যার, আমার তো মনে হয় মালতীই রবির খুন করেছে আর ও পালিয়ে গেছে। কিন্তু রিয়া অনাথ আশ্রমে কাউকে মালতীর ব্যাপারে কিছু বলেনি কেন? সম্ভবত হয়তো ও চুপচাপ থাকতো, কারোর সঙ্গে কথা বলা, বন্ধুত্ব করা হয়তো করতো না ও। কিন্তু এখন এই মালতীকে খুঁজবো কি করে? এবার ওই মালতীকে গর্তের ভেতর থেকেও তুলে আনতে হবে। তবে এটা দেখ, ইলেকট্রিসিটির বিল, সেটার একটা বিশেষ অংশ, দুটোরই মিটার নম্বর আলাদা আলাদা রয়েছে। এটার মানে কি? যেটার মানে এটা দাঁড়ায় যে রবির দুটো ঘর ছিল, এক যেটাতেও থাকতো আর একটা গোপনীয়। আমি দ্বিতীয় বাড়িটার ব্যাপারে খোঁজ নিচ্ছি। ঠিক আছে। আরে সীমা, তুমি ভি রাজনকে চেনো? নামটা শুনেছি মনে হয়, পার্সোনালি কখনো দেখা হয়নি। কে কে ওখানে? কেউ তো এসেছিল মনে হচ্ছে। এই তালা কে খুললো? হ্যাঁ, দাঁড়া। আরে এটা তো একটা মহিলা। ইয়নের গত শুনানিতে আমি আদালতের কাছে কথা দিয়েছিলাম যে আমি আসল হত্যাকারীকে আদালতের সামনে পেশ করব। আমি এরকমটা করব তার আগে আমি আদালতকে বলতে চাইব এই হত্যার পিছনে অন্যতম কারণ টাকা, পয়সা আর সম্পত্তি। ইয়নের এই সম্পত্তির কারণে অপরাধী এই অপরাধগুলো করেছে। এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য আমি মালতী নামক মহিলাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। আসুন। ইয়নার মালতী দেবী সেই মহিলা যার সঙ্গে রবিবাবুর অবৈধ সম্পর্ক ছিল, আর বিগত এই ধরুন 1 বছর ধরে ইনি রবিবাবু আর রিয়ার সঙ্গে তাদের বাড়িতেই থাকতেন। পেশায় উনি আসলে বার ডান্সার একজন। মনে লোভ জন্মানোর ফলে ইয়নার উনি সেই দিন রবিবাবুর গাড়ির পিছু নিয়েছিলেন ওই লাল বইটা পাওয়ার জন্য, যেটা ইনি ভেবেছিলেন রবিবাবুর কাছে আছে। লাখিয়ার কথা অনুযায়ী রবিবাবুর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর ইনি লাল বইটা খুঁজছিলেন ইয়নার ওই গাড়িতে, কিন্তু উনি সেটা পাননি। ইনি জানতেন যে রবিবাবু ওই লাল বইটার রহস্য জানতে পেরে গিয়েছিলেন, যার সাহায্যে উনি লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন। ইনিও টাকা কামাতে চাইছিলেন ইয়নার। এই কারণেই
ইনি ওই লাল বইটা পেতে চাইছিলেন, সেটার রহস্য জানতে চাইছিলেন। কিন্তু যখন উনি ওই লাল বইটা রবিবাবুর গাড়ি থেকে পেলেন না, তখন ইনি রিয়ার কাছে গেলেন অনাথাশ্রম। মালতী দেবী, এবার দয়া করে একটু আদালতে বলার জন্য চেষ্টা করুন যে কি রয়েছে ওই লাল বইতে, কি সেটার আসল রহস্য। তুমি একলা কত বকবক করো, হাঁপিয়ে পড়ো না? যাই হোক, আমার তো খুব মজা লাগলো। আসলে কি জানো, খুব কম লোক দেখেছি আমি যারা আমার সামনে মুখ খোলে। নইলে বেশিরভাগ লোকেদের তো আমি... আপনি ঠিক করে আপনার বক্তব্য পেশ করুন। এটা আদালত, আর এখানে যারা নিয়ম পালন না করেন তাদের দণ্ড দেওয়া হয়। ক্ষমা চাইছি সাহেব, ওনার কথা শুনে আমার হাসি পেয়ে গেছিল, কিন্তু ওই লাল বইটা সম্বন্ধে আমি সত্যিই কিছু জানি না। জগানা ওই বইটা রিয়াকে দিয়েছিল। ইওর অনার, যখন মালতী দেবীকে গ্রেফতার করা হয় তখন তার কাছ থেকে বেশ অনেকগুলো টাকা পাওয়া গিয়েছে। বলুন, যদি আপনি এরকমটা ভেবে থাকেন তো যজ্ঞার ধন সম্পত্তির সঙ্গে, ওর লক্ষ লক্ষ টাকার সঙ্গে ওর ঘরে আপনি কি করছিলেন, ওর ওই গোপন ঘরে কি করছিলেন? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। জগা নিজে আমাকে ওই টাকাটা দিয়েছিল, আর আমাকে বললো যে আমার ওই আরেকটা বাড়িতে চলে যা। আর সাহেব, আমি চলে গেলাম। আচ্ছা, এরকমটা কখন বলেছিলেন উনি? মৃত্যুর ঠিক আগেই? মরার আগে নয় সাহেব, পুনা যাবার আগে। যজ্ঞা ওর যখন অ্যাক্সিডেন্ট হলো তখন আমি ওখানে ছিলাম না সাহেব। সাহেব, আমি আর যজ্ঞা না একদম তোতা ময়নার মতো ছিলাম, খুব লাভ ছিল আমাদের মধ্যে। কিন্তু ওই যজ্ঞা না বছরের 7-8 মাস তো জেলেই থাকতো। প্রায় 1 বছর আগে ও অনেক রাত্রে আমার কাছে এলো, আমাকে ডেকে তুললো আর বলল, মালতী, তুই সারা জীবন আমার সঙ্গে থাকবি। প্রথমে তো ওর কথাটা শুনে আমার খুব হাসি পেল, কিন্তু পরে আমি ভাবলাম হতছাড়া 4 পেগ বেড়ে এসে নিজেকে রণবীর কাপুর ভাবছি। কিন্তু সাহেব, ও ফুলটো সত্যি কথা বলছিল। ও হাজারের 5টা বান্ডিল বের করলো। আমি ওকে বললাম, তুই কোনো ব্যাংক ট্যাঙ্ক লুটে এলি নাকি? তো আমাকে বলল, ব্যাংক লুটিনি, ব্যাংকে খাতা খুলেছি, প্রত্যেক মাসে ওখানে লাখ লাখ টাকা জমা হবে, তুই একদম আরাম করে থাকিস। আমি ভাবলাম সাহেব, আমার লাইফ তো একদম সেট। এমনিতেও না আমি এই বার ডান্সারে চাকরি করে পেকে গেছিলাম। আমি ওই চাকরিটাকে লাথি মারলাম আর যজ্ঞার সাথে দিল্লি থেকে মুম্বাই চলে এলাম। আর সাহেব, এখানে আসার পরে যজ্ঞা রবি হয়ে গেল। সোনা, এই নাও তোমার জন্য একটা গিফট। বাবা, এসব আমার জন্য? হ্যাঁ, সব কটা তোমার জন্য। ওয়াও, কি সুন্দর এগুলো। আমি রিয়াকে পছন্দ করতাম না, কিন্তু আমি রবির সাথে খুব সুখে ছিলাম। রবি কোথা থেকে আর কি করে পয়সা আনতো এটা আমি কখনো ওকে জিজ্ঞেস করিনি, কিন্তু খুশি জিনিসটা আমার জীবনে সহ্য হলো না সাহেব। কি হলো যজ্ঞা, তুমি এত ভয় পেয়ে আছো কেন? আরে এত প্রশ্ন করা কি খুব দরকারি? আমাকে একটু ভাবতে দাও। কি করছো তুমি? আরে, আমার খুব গরম লাগছে, একটু হাওয়া তো আসতে দাও। গরমটা কি একটু সহ্য করা যাচ্ছে না? যতক্ষণ না আমি বলছি জানলা থেকে পর্দা সরাবে না, আর বসে পড়ো এখানে, আমি রিয়ার সাথে দেখা করে আসছি। আর হ্যাঁ, ততক্ষণ এখান থেকে নড়বে না। বাপ বেটির মধ্যে কি কথা হলো এটা তো আমি শুনতে পাইনি, কিন্তু আধ ঘন্টা পরে রবি নিজের ঘর থেকে বাইরে বেরোলো। আর মালতী,
এই সুটকেসটায় লাখখানেক টাকা রয়েছে। হ্যাঁ, এই টাকাগুলোকে নিয়ে তুমি আমার অন্য বাড়িতে লুকিয়ে থেকো, আর ওখানে লুকিয়েই থাকবে। সাবধানে থাকবে, বাইরে একদম বেরোবে না। কিন্তু তোমরা? আমরা পরে চলে আসবো, ততক্ষণ তুমি আমায় ফোনও করবে না আর না দেখা করবার চেষ্টা করবে। সেই রাত্রিরে আমরা তিনজনই বাড়ি থেকে বেরিয়ে গেলাম সাহেব। আমি ডান দিকে চলে গেলাম আর বাপ বেটি বাঁ দিকে। তারপর কি হলো সাহেব সেটা আজও জানি না। সাহেব, ওই লাল বইটার ব্যাপারে আমি সত্যি কিছু জানি না। যদি আমার কাছে কোনো খবর থাকতো আমি সত্যি বলে দিতাম। পাঠকবাবু, এবারও আপনার থিওরি ফেল করে গেল, আপনিও ফেল করে গেলেন। আপনি প্রমাণ করতে পারলেন না যে ইনি লাল বইটার পিছনে ছিলেন আর ইনি বরুণ আর রবিকে খুন করেন। ইওর অনার, মালতী মিথ্যা কথা বলছে ইওর অনার। আপনি তো ট্রাই করে ফেলেছেন, তাহলে এবার আমি একটু করি প্লিজ। থ্যাংক ইউ। মালতী দেবী, 20 জুলাই রাতে যখন বরুণ জাবেরির মৃত্যু হয় তখন আপনি কোথায় ছিলেন? সাহেব, এমনিতে তো আমি বাড়িতেই থাকি, কিন্তু কখনো কোনো রেশনপত্রের জিনিস নেওয়ার জন্য আমি সুপার মার্কেট চলে যাই। হয়তো সেই রাত্রিরেও আমি কাছে সুপার মার্কেটে গেছিলাম। ইওর অনার, মালতী দেবী মিথ্যে বলছেন না, সত্যিই বলছেন। কারণ যখন আমি জানতে পারলাম যে পাঠকবাবু নাকি মালতী দেবীকে এই শুনানিতে কাঠগড়াতে নিয়ে আসবেন, তখনই বুঝেছি এনার চালটা কি হবে। নিজেকে বাঁচানোর জন্য এনার ওপর দোষারোপ করবেন। এই জন্যই পাঠকবাবু হোমওয়ার্কটা করেছি। ইওর অনার, এই সিডিতে সেদিন 20 জুলাই রাতের কেবি সুপার মার্কেটের যে সিসিটিভি ফুটেজ সেটা রেকর্ড করা আছে। ইওর অনার, এখন একই ব্যক্তি একই সময় একসাথে দুটো জায়গায় কি করে থাকতে পারে? যখন দুটো জায়গার মধ্যে বেশ কিছুটা দূরত্ব আছে, কেবিএন সুপার মার্কেট আর রিডার আইল্যান্ড লাইব্রেরি, এই দুটোর দূরত্ব মোটামুটি 1 ঘন্টার ইওর অনার। যার মানে হলো মালতী দেবীর ওই লাল বইটা নিয়ে একেবারেই কিছু জানা ছিল না, উনি সেই রাতে লাইব্রেরিতে যাননি। এর অর্থ দাঁড়াচ্ছে মালতী দেবী না রবিকে খুন করেছেন না বরুণকে। এর অর্থ হলো আমার অনুমান সত্যি ছিল, বরুণের খুনি আর অন্য কেউই নয়, শুধু পাঠক সাহেবই, কেডি পাঠক। কিছু বলবেন নাকি পাঠক সাহেব আপনি? না? ইওর অনার, পাঠকবাবু এর আগের দিনে ইফ আই রিমেম্বার উনি বলেছিলেন যে যদি আজ উনি নিজেকে নির্দোষ হিসাবে প্রমাণ না করতে পারেন তাহলে আপনি ওনাকে ওনার বিরুদ্ধে রায় শুনিয়ে দিতে পারেন। তো ইওর অনার, রায় দেওয়ার সময় হয়ে গেছে যে আপনি এই কেসে কেডি পাঠককে বরুণ জাবেরির হত্যা মামলায় অপরাধী হিসাবে সাব্যস্ত করে শাস্তি হিসাবে মৃত্যু, ফাঁসির কাঠগড়ায় লটকানোর শাস্তি শুনিয়ে দিন ইওর অনার। দ্য প্রসিকিউশন rests. মিস্টার পাঠক, আপনি নিজের সপক্ষে কোনো সাক্ষ্য বা প্রমাণ পেশ করতে পারবেন? সমস্ত সাক্ষ্য এবং যাবতীয় প্রমাণাদি বিচার করে এই আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মিস্টার পাঠক নিজেকে নির্দোষ প্রমাণ করবার জন্য কোনো অকাট্য প্রমাণ বা সাক্ষ্য পেশ করতে পারেননি। সেই জন্য এই আদালত তাকে বরুণের হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিচ্ছে। মিনিট ইওর অনার। আদালতের কাজে বাধা দেওয়ার জন্য ক্ষমা চাইছি স্যার। ইনি হলেন এমন একজন সাক্ষী যিনি হয়তো কেডি পাঠককে নির্দোষ প্রমাণ করতে পারেন। স্যার, ইনি সঞ্জয় পাটোয়ার্ধন, রিডার্স আইল্যান্ড লাইব্রেরির ওয়াচম্যান। যেদিন থেকে পুলিশ ওই লাইব্রেরিকে তদন্ত করে সরে যায়
সেদিন থেকে ইনি দেখাশোনা করেন। আপনার যদি কিছু বলবার থাকে কাঠগড়া এসে বলুন। সাহেব, কাল রাতে কেউ আমাদের লাইব্রেরিতে ঢুকে পড়ে চুরি করার চেষ্টা করেছিল। কেউ আপনার লাইব্রেরিতে চুরি করার একটা চেষ্টা করে, কিন্তু লাইব্রেরিতে কেউ কেন চুরি করতে আসবে? লাইব্রেরিতে শুধুমাত্র বইপত্র থাকে। ইওর অনার, আমার পুরোপুরি সন্দেহ রয়েছে যে কেউ ওনার লাইব্রেরিতে লাল বইটা চুরি করার চেষ্টা করছিল হয়তো। যদি আপনি আমাকে আধ ঘন্টার একটু সময় দেন তো আমি ইন্সপেক্টর দাবেকে পাঠিয়ে ওই লাল বইটা ওখান থেকে আনাতে চাই। অবজেকশন ইওর অনার, টাইম ওয়েস্ট করছে। কেউ ডাক্তারকে নিয়ে এসো, এর মাথা খারাপ হয়ে গেছে। অবজেকশন ওভাররুলড। মিস্টার দাভে, মিস্টার পাঠক যেভাবে বলছেন সেভাবেই করুন। দাবে, লাইব্রেরিতে তুই এই বইটা সেখানেই পাবি, ওই শেলফে যেখানে প্রেমচাঁদের অন্যান্য বইগুলো আছে। আর এই বইটার সিরিয়াল নাম্বার সেটাই হবে যেটা ওই বইতে ছিল, যেটা রিয়ার থেকে আমরা পেয়েছি। যা খোঁজ। ধন্যবাদ ইওর অনার। কিছুই পাওয়া যাবে না ইওর অনার, কারণ ওই লাল বইটা ওখানে নেই। পুলিশের হেফাজত থেকে বইটা চেয়ে নিয়ে আমি এটা আমার কাছে রেখেছি। এই যে সেই লাল বইটা ইওর অনার। জয়সওয়াল বাবু, এই কারণেই বলা হয় যে সাধারণ জ্ঞান অতটা সাধারণ নয়। আপনারই সাক্ষ্য ছিল ইন্সপেক্টর দাবে। আপনার এই লাল বইটার সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করেছিল, কি বলেছিল যেন? কিছুই পাননি উনি, কিছুই না। উনি বলেছিলেন যে ওই বইটা, লাল বইটা প্রেমচাঁদের গল্পের সংকলন। এই তো আছে তো, এই যে প্রেমচাঁদের গল্পের সংকলন। হ্যাঁ, প্রেমচাঁদের গল্পের সংকলন। এবার লাল বইটার এই কভারে প্রেমচাঁদের গল্প সংকলন, তো প্রেমচাঁদের গল্প সংকলনের কভারে লাল বইটার রহস্য থাকবে। এবার আপনি আমাকে প্রশ্নটা করবেন যে রিয়া কেন ওই বইটাকে পাল্টালো? ওটাই জিজ্ঞেস করছি, কেন বদলালো কেন? রিয়নার, যখন রবিবাবুর মনে হলো, রিয়ার বাবা রবিবাবুর মনে হলো যে ওনার প্রাণ সংশয় রয়েছে, তো উনি ওনার পুরো সম্পত্তি মালতীকে দিয়ে দেন, আর ওই লাল বইটা রিয়ার কাছে দিয়ে দেন। ওনার মৃত্যুর পরেই রিয়া ওই লাল বইটাকে নিয়ে অনাথ আশ্রম চলে যায়। আর ওখানে যখন হত্যাকারী ওর থেকে ওই লাল বইটা পাওয়ার জন্য, ছিনতাই করার জন্য, চুরি করার জন্য প্রয়াস করে, তখন ও একটা বুদ্ধি খাটায়। স্যার, এই হলো ওই আসল বইটা। থ্যাংক ইউ দেবে। দেখি। হাত দেবেন না। আরে দেখাবেন তো। দেখুন, প্রেমচাঁদের গল্পের সংকলন ইওর অনার, কিচ্ছু না। ইওর অনার, প্রেমচাঁদের গল্প সংকলন এটা শুধুমাত্র কভার। এটার বইটার ভেতরে অন্য কিছু রয়েছে ইওর অনার। ডিভিডি। এই হলো ইওর অনার লাল বইটার রহস্য। আমি এটাকে আদালতে চালানোর জন্য অনুমতি চাইছি। এ তো বিখ্যাত বিজনেসম্যান রতন সিং। এটা তো কোনো স্টিং অপারেশন লাগছে। ইওর অনার, আমার পুরো বিশ্বাস রয়েছে যে এরপর আরো কিছু থাকবে। শহরের সমস্ত কোটিপতি আর লাস্যমীরা সামিল আছে এতে। ইওর অনার, এটাই হলো লাল বইটার রহস্য। এখন এখানে একদম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে লাল বইয়ের রহস্যের কারণে মানুষের মৃত্যু কেন হচ্ছে। লোকজন এই ডিভিডিটা ব্যবহার করে এইসব মহারথীদের, এইসব কোটিপতিদের ব্ল্যাকমেল করে যাচ্ছিল, আর এই ব্ল্যাকমেল করার কারণে তাদের প্রাণে মেরে ফেলা হচ্ছিল ইওর অনার। কিন্তু এই যে ডিভিডি যে ব্ল্যাকমেল জগা করতো, সেটা কিভাবে সম্ভব? কারণ জগা তো একটা ছোটখাটো চোর ছিল, ডিভিডিটা ওর কাছে গেল কি করে? অদ্ভুত বিষয়। যেই উত্তরটা আপনি দিয়েছেন সেটার প্রশ্ন এবার আপনি জিজ্ঞেস করছেন। আপনি বলেছিলেন যে আপনি হোমওয়ার্ক করে এসেছেন আপনার, আর যজ্ঞা যে ছিল সেও রাজনের শরণাপন্ন ছিল, ওর সেক্রেটারি ছিল, ওর বাড়িরই আউট হাউসে সে থাকতো, ওর সমস্ত কাজকর্ম করত।
তো আপনার হোমওয়ার্কের সাহায্যে আপনি এই বিষয়টা জানতে পারলেন না ওই যে ভি রাজন ছিল ওই এনজিওর অন্তরালে এরকম মহারথীদের সঙ্গে ও বন্ধুত্ব করত আর তারপর এরকম ভিডিও বার করে তাদের ব্ল্যাকমেল করত, যজ্ঞাকে দিয়ে এই সমস্ত কাজ করাতো। ইওর অনার, পাঠকবাবু এমন দুজনের নাম নিলেন, এই ভি রাজন আর ওই রবি ওরফে জগা, যাদের দুজনের কেউই এখন দুনিয়া নেই, তাই কাঠগড়ায় কাউকেই সাক্ষী হিসাবে ডাকা যাবে না। আর বেশ ঠিক আছে, একটা কথা মেনে নিচ্ছি যে জগা ব্ল্যাকমেল করতো, ভি রাজন স্টিং অপারেশন করতেন, কিন্তু তাতে কি এইটা প্রমাণ হয় যে উনি বরুণকে খুন করেননি? আর যদি আপনি নাই করে থাকেন বরুণকে খুন, তাহলে কে করেছে সেটা একটু বলবেন প্লিজ। আর যদি আপনি নাই করে থাকেন বরুণকে খুন, তাহলে কে করেছে সেটা একটু বলবেন প্লিজ। আরে এ কি আবার? আরে দেখলেন তো, আবার কি? ইওর অনার, ভি রাজন বাবু তো আর বেঁচে নেই, কিন্তু ওনার পার্টনার ইন ক্রাইম আমাদের সঙ্গে এই সময় এই আদালতে উপস্থিত রয়েছেন। ইওর অনার, আমি রিপোর্টার সীমা সহায়কে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। সীমা দেবী, আপনি IM জয়সওয়াল বাবু এই বিষয়টার প্রমাণ চাইবেন। তাছাড়াও আপনার চুল কেরম একটা ঘেটে রয়েছে মনে হচ্ছে। ব্যাস 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 ব্যাস। ইওর অনার, ওনার হাতে সেই ট্যাটু যেটা এই সময় স্ক্রিনে রয়েছে। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। তাছাড়া আপনার উপর সন্দেহ তো আমার সেদিন থেকে হয়ে গিয়েছিল, যখন আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন আর আপনি বলেছিলেন যে ভি রাজন বাবুকে আপনি চেনেনই না। তুমি ভি রাজনকে চেনো? নামটা শুনেছি মনে হয়, পার্সোনালি কখনো দেখা হয়নি। আপনি বলেছিলেন না যে আপনি ইভিনিং টাইমস খবরের কাগজ যেটা রয়েছে সেটা রিপোর্টার ছিলেন, আর ভি রাজন বাবু সেই খবরের কাগজেরই কর্মকর্তা ছিলেন। তো তাহলে একই জায়গায় কাজকর্ম করে একে অপরকে না চেনা, এটা অদ্ভুত বিষয় না? ইনি হলেন ইওর অনার রিপোর্টার সীমা সহায়, ভি রাজন বাবুর পার্টনার আর বরুণের আসল হত্যাকারী। ইওর অনার, ওনার সাহায্য নিয়ে ভি রাজন বাবু এই ধরনের ডিভিডিজ বানাতেন আর কোটিপতি মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে নিতেন। হঠাৎই একদিন ওনার মনে লোভের বিষয়টা জেগে উঠল। ইনিও ভাবলেন যেটা ভি রাজন বাবু করছেন সেটা আমি স্বয়ং কেন করব না, সেই কারণে উনি ভি রাজন বাবুকে রাস্তা থেকে সরিয়ে দিলেন। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট সীমা দেবী? রাইট মিস্টার কেডি, রাইট। কিন্তু রাজন ভুল ছিল, ওর উদ্দেশ্যও ভুল ছিল। ও আমাকে কথা দিয়েছিল যে ব্ল্যাকমেল করা সমস্ত পয়সা আমরা 50-50 ভাগ করে নেব, কিন্তু ও আমাকে একটা পয়সাও দেয়নি। আমার খুব রাগ হয়েছিল আর আমি ওকে মেরে ফেললাম। যজ্ঞা, এদিকে আয়। যজ্ঞা, 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 যজ্ঞা। মনে হচ্ছে পালিয়ে গেছে হতচ্ছাড়াটা ডিভিডি নিয়ে। দেখি কতদিন বাঁচে আমার থেকে। পুরো 1 বছর আমি ওকে খুঁজেছি, তারপরে আমি ওকে পেলাম। কিন্তু এইবারও আমি ওই ডিভিডিটা পাইনি। টাকা পয়সা নিয়ে আমার কোনো চিন্তা ছিল না, কিন্তু একবার যদি ওই ডিভিডিটা আমি আমার হাতে পেয়ে যেতাম, তাহলে আমার কাছে লক্ষ কোটি টাকা হতো ব্যাংকে। আর রিয়ার পিছু করতে করতে আমি এটাও জেনে গেছিলাম যে ও ওই ডিভিডিটা লাইব্রেরিতে লুকিয়ে রেখেছে। আর যখন আমি ওই ডিভিডিটা নিতে লাইব্রেরিতে পৌঁছাই, তখন তোমার ওই ফালতু অ্যাসিস্ট্যান্ট বরুণ ওখানে পৌঁছে যায়।
আর তারপর যখন উনি জানতে পারলেন ইওর অনার যে আমি রিয়ার ওই লাল বইটা সম্বন্ধে জানতে পেরে গিয়েছি, তো উনি আমার আগে ওই বইটা পাওয়ার একটা চেষ্টা করলেন। কিন্তু ভাগ্য সবসময় তারই সঙ্গ দেয় ইওর অনার, যার মনটা পরিষ্কার। দ্য ডিফেন্স রেস্টস। এরকম রোমাঞ্চকর কেস বহু বছর বাদে দেখতে পেলাম। মিস্টার পাঠক, আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে আপনি এই কেসটার সমাধান করেছেন। অবশেষে আপনি বরুণের হত্যাকারীকে ধরিয়ে দিয়েছেন। এই আদালত সীমা সহায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। পাঠকবাবু, বরুণের মৃত্যুতে আমারও খুব খারাপ লেগেছে। থ্যাংক ইউ। বস বস ওই আমি নিজেরই নাক কেটে দিলাম। ওই ওই সীমা আমাকে বোকা বানিয়ে ধোকা খাইয়ে দিল বস। আমার খুব খারাপ লাগছে যে আমি ওরকম একটা চিটিং বাজ মেয়েকে আপনার কাছে নিয়ে এলাম। সরি বস। মায়ের দিব্যি, আমি জানি যে আপনি আমাকে খুব রেগে আছেন না বস? মায়ের দিব্যি বলা তোমার কি পুরনো অভ্যাস? হ্যাঁ বস, ওই ছোটবেলায় আমাকে কখনো কেউ কিছু বললে না, আমি এরকম মায়ের দিব্যি বলতাম। কখনো ভেবেছো তুমি এটা যে যদি তোমার মা বেঁচে থাকতেন তো তোমাকে চুরি করতে দেখে কি বলতেন? স্বচ্ছ হৃদয় রয়েছে তোমার একটা। যদি সত্যি পথে চলো, জীবনে উন্নতি করবে। বরুণ ভাই খুব লাকি ছিল যে ও আপনার মধ্যে একটা গুরু পেয়েছিল। আপনি ট্রেনিং দিয়েছিলেন ওকে। আমাকেও শেখান না। জানি আমি বরুণ ভাইয়ের মতো এত চালাক আর পড়াশোনা জানি না, কিন্তু বস দিব্যি খেয়ে বলছে আমি আপনার জন্য প্রাণ দিয়ে দেবো। বরুণের জায়গা কেউ নিতে পারবে না, কখনো না। তুমি যাও এখন এখান থেকে। আমি যাব না, আমাকে একটা চান্স দিন না। আপনার সাথে থাকলে তো আমি আপনার মতো ভালো মানুষ হতে পারবো না। ভেবে দেখছি।